আমরা যখন হচ্ছে প্রতিটা পদক্ষেপে অর্থাৎ প্রতিটা একটা বাক্য গঠন করা থেকে শুরু করে প্রত্যেকটা সিঙ্গেল পয়েন্টে আপনাদের হচ্ছে এই কাসুস বা কেসেস এই জিনিসটা কাজে লাগবে। এখন এই কেস বা কাজুসটা হচ্ছে বাংলাতে বলা হচ্ছে কারক বলা হয়। ঠিক আছে, বাংলাতে কি বলা হয়? কারক। তো এই কারকটা কি, এটা কিভাবে কাজ করে এবং এটা কেন এত ইম্পর্টেন্ট, চলুন এইটা এখন আমরা আলোচনা করব। তো আমি হচ্ছে আমার স্ক্রিনটা একটু এখানে অফ করি, আমি আপনার ডকুমেন্টটা শেয়ার করি এখানের, আর উইন্ডো ক্যাপচার। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যায় না? জি ভাইয়া, দেখা যাচ্ছে এখন। ওকে, ঠিক আছে। আমি রেকর্ডিংটা একটু চালু করে নিই, একটু ওয়েট করি। ওকে, ওকে। তো কাসুসটা বা কেস যেটা আছে এটা হচ্ছে মূলত আমাদের চার ধরনের হয়ে থাকে। তো জার্মান ভাষায় জার্মান ভাষায় মোট চার ধরনের কেস থাকে। তো এখন এই কেসটা মূলত হচ্ছে আপনার কি, আমি সংক্ষেপে একটু বলি, সবাই একটু জিনিসটা লিখে রাখেন। কেসটা হচ্ছে একটা বাক্যের, আবার বলতেছি, কেসটা হচ্ছে একটা বাক্যের কে কোন রোলটা প্লে করবে। এখন বিষয়টা কীরকম, যে ধরেন আপনি যদি একটা স্কুলে যান, ঠিক আছে, আপনি একটা স্কুলে গেলে দেখবেন যে আপনার একটা নির্দিষ্ট টিচার, সাপোজ ইংলিশ টিচারের কিন্তু কাজ হচ্ছে কি শুধুমাত্র ইংলিশটা শেখানো, বাংলা টিচারের কাজ হচ্ছে কি বাংলা শেখানো, ম্যাথ টিচারের কাজ হচ্ছে ম্যাথ বা অঙ্ক শেখানো। ঠিক একই রকমভাবে স্টুডেন্টের কাজ হচ্ছে পড়াশোনা করা। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা পার্সনের এক একটা রোল আছে। এখন বিষয় হচ্ছে যে দেখেন বাংলা টিচার কিন্তু বাংলা টিচার যেমন হচ্ছে আপনার ইংলিশ ক্লাস নিতে পারবে না, ঠিক একই রকমই ম্যাথ ম্যাথ টিচারও কিন্তু কি বাংলা ক্লাস নিতে পারবে না। তো তার মানে হচ্ছে যে এখানে এক একটা রোল প্লে হচ্ছে, যে কার মানে কোন ব্যক্তিটার কি কাজ। অর্থাৎ আপনাকে যখন একটা নির্দিষ্ট টাস্ক দেওয়া হবে আপনার কিন্তু একটা রোল থাকবে। ঠিক আছে, তো এই রোলটা কি এবং এই রোলটা হচ্ছে আপনি কিভাবে ইউজ করবেন, অর্থাৎ এই রোলটা আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, এই সব কিছু হচ্ছে আপনার জার্মান যে কেস বা কারক আছে এই কারকগুলো হচ্ছে নির্ধারণ করে। তার মানে মোদ্দা কথা হচ্ছে যখন হচ্ছে আমরা একটা বাক্য গঠন করব, একটা বাক্য গঠনের সময় আমাদের কিন্তু এই চারটা কেস থাকে। আর এই চারটা কেস চারটা নির্দিষ্ট রোল প্লে করবে, যে এই কেসের এই কাজ। ঠিক আছে, তাহলে হবে কি সবার কাজ কিন্তু ভাগ হয়ে যাবে, একজন আরেকজনের সাথে কি কনফ্লিক্টটা হবে না। আর এই জিনিসগুলো যখন হচ্ছে আমরা ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবো এবং ভালোভাবে বুঝতে পারবো যে কোন কেসের কি কাজ, কার রোল কি কি, এই সবগুলো যখন আমরা ভালোমতো বুঝতে পারবো তখন আমরা কিন্তু আলটিমেটলি কি করতে পারবো, আমরা একটা সুন্দর একটা বাক্য গঠন করতে পারবো, সুন্দর মতো স্পিকিং করতে পারবো, রাইটিং করতে পারবো, এভরিথিং করতে পারবো। আবারও বলতেছি, আপনি জার্মান ভাষায় যতগুলা বাক্য দেখবেন প্রত্যেকটা বাক্যতে এই চারটা কেসের দুই থেকে তিনটা উপস্থিত মাস্ট বি থাকবেই, সর্বনিম্ন দুইটা থাকতেই হবে। একটা পরিপূর্ণ বাক্য গঠন করতে হলে দুইটা কেস বাধ্যতামূলক, এটাও লিখে রাখেন, হ্যাঁ। তো প্রথমত হচ্ছে আমরা চারটা কেসের নাম জানবো, কোনটার কি কাজ, বাক্য থেকে আমরা কিভাবে এগুলো আইডেন্টিফাই করব সেগুলো আমরা দেখব। এরপরে এই কেস অনুযায়ী আমাদের যে জার্মান ভাষার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মানে এলিমেন্ট বা আপনি যাই বলেন, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল। সবারই কিন্তু কম বেশি যারা অ্যাডভান্স লেভেলের তাদের পর্যন্ত এই আর্টিকেল নিয়ে অনেক সমস্যা থাকে, এবং এটা বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল সবারই একটা কমন সমস্যা আর্টিকেলটা নিয়ে। তো এই কেসটা শেখার পরে আমরা তখন কি আর্টিকেলের দিকে পড়াশোনা করব। প্রথমত আমাদের কেসটা ভালো মতো বুঝতে হবে। তো আমরা চলেন এখন প্রথমে চারটা কেসের নাম লিখি।
তো প্রথম যে কেসটা আছে আমাদের জার্মান ভাষায় সেটাকে বলা হচ্ছে নমিনাটিভ। তো আপনারা সবাই মাস্ট বি দয়া করে এই জিনিসগুলো লিখে রাখেন। এটা কিন্তু আপনাদের একটা নোট। আর আজকে থেকে হচ্ছে আপনাদের হোমওয়ার্কগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আমার কিন্তু কথা দেওয়া ছিল যে এই সপ্তাহ থেকে আপনাদের কি হোমওয়ার্কগুলো চলতে থাকবে। তো নমিনাটিভ কেস, 2 নাম্বারে হচ্ছে অ্যাকুজাটিভ, অ্যাকুজাটিভ। 3 নাম্বারে হচ্ছে আমার ডাটিভ, 4 নাম্বারে হচ্ছে আমার জ্ঞানেটিভ, হ্যাঁ? তো জ্ঞানেটিভ। আচ্ছা, এখন এই যে আমরা 4টা কেসের নাম এখানে লিখলাম, এই 4টা কেসের কাজ কিন্তু একেকটা একেক রকম। অর্থাৎ আপনি নমিনেটিভ, অ্যাকুজাটিভ এবং ডাটিভ এবং জ্ঞানেটিভের সাথে আপনি একটা আরেকটার সাথে কখনো মিলাইতে পারবেন না। কারণ একেকটা রোল একেকটা। ঠিক আছে? ধরেন আপনি যদি একটা নির্দিষ্ট একটা প্রজেক্ট করতে চান, সাপোজ হচ্ছে আপনার বাক্য গঠন করা যদি একটা প্রজেক্ট হয়, সেই প্রজেক্টের আন্ডারে কোন ইঞ্জিনিয়ার বা কার কি রোলটা পেলে হবে। যেমন একটা লেবারের কাজ কিন্তু থাকে কি জিনিসগুলো মেক করা, ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করা, আবার হচ্ছে সাইট ম্যানেজারের কাছ থেকে কি আপনার পুরো সাইটটা দেখাশোনা করা, এই আর কি। তো অর্থাৎ এই 4টা কেস হচ্ছে মূলত রোল প্লে করবে একটা বাক্য কোন জায়গাতে কি কি থাকবে আর কি। ওকে, তো এই জিনিসটাই হচ্ছে মূলত আমার কি আমাদের হচ্ছে জার্মান কেস। তো এখানে আমি 4টা যে কেস লিখছি নমিনেটিভ, তো আমি প্রথমে একটা বাক্য লিখব, এরপরে আপনারা এই বাক্যটা দেখে সুন্দর করে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি প্রথমে লিখলাম ইস হাবে আইনে কাটছে। তো এটা বাংলা মানে হচ্ছে আমার একটি বিড়াল আছে, হ্যাঁ, আমার একটি বিড়াল আছে। আচ্ছা, তো এখন চলেন এই নমিনেটিভের কাজ হচ্ছে সর্বদা সাবজেক্ট নিয়ে কাজ করা, সাবজেক্ট নিয়ে কাজ করা। আচ্ছা, এখন সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট হচ্ছে ওই সকল জিনিস যেটা হচ্ছে একটা বাক্যের যে কর্তা। এটা আপনারা সবাই জানেন, বুঝেন। তো আমি আর বেশি এটা বাড়াইতেছি না। সাবজেক্ট হচ্ছে মূলত আমাদের একটা বাক্যের কর্তা, যে আসলে একটা অ্যাকশন নেয় বা যে আসলে হচ্ছে একটা কি কাজ করে, সেটাই হচ্ছে মূলত আমার সাবজেক্ট। তো নমিনেটিভের কাজ হচ্ছে সর্বদা সাবজেক্ট নিয়ে কাজ করা। সবাই একদম মুখস্থ করে ফেলবেন এটা। কোনো অপশন এবং কোনো নেক্সট কথা বলবেন না। আমি এই 4টা কেস যেভাবে শেখাবো, কোনো নেক্সট কোনো কোয়েশ্চেন ছাড়া একদম মুখস্থ করে ফেলাবেন। আপনারা আপনাদের ডয়ের জার্নিতে বা জার্মান জার্নিতে আপনারা এইটার জন্য এত পরিমাণে উপকৃত হবেন এবং আপনাদের জার্মান ভাষাটা এতটাই সহজ হয়ে যাবে, আপনারা এখন সেটা কল্পনা করতে পারতেছেন না। তো আমি 4টা যেভাবে বলবো ঠিক সেভাবেই মুখস্থ করে রাখবেন। তো নমিনেটিভের কাজ হচ্ছে আমার সর্বদা সাবজেক্ট নিয়ে কাজ করা। ওকে, এই বাক্যে আমার ইস যেটা আছে, ইস মানে আমি। তো এইখানে ইসটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে? তাহলে দেখেন আমার কিন্তু বাক্যে একটা কি চলে আসলো, একটা আমার সাবজেক্ট চলে আসছে এবং এই নমিনেটিভের কাজ হচ্ছে এই সাবজেক্টটা নিয়ে কাজ করা, ঠিক আছে? তো সর্বদা মনে রাখবেন যেটাই সাবজেক্ট সেটাই নমিনেটিভ, ঠিক আছে? আপনারা যদি বলেন যে নমিনেটিভের আর একটা সাবজেক্ট, তাও কোনো ভুল হবে না, ঠিক আছে? এই গেল হচ্ছে আমার নমিনেটিভটা। এরপরে অ্যাকুজাটিভটা, এটা হচ্ছে আমার বাক্যের ডিরেক্ট অবজেক্ট নিয়ে কাজ করে। আচ্ছা, এখন কত হচ্ছে বাক্যের ডিরেক্ট অবজেক্টটা আসলে কি, ঠিক আছে? এখন আপনাদেরকে একটা বিষয় বলি। ধরেন আমি আপনাদেরকে একটা বাংলা বাক্য লিখব, ঠিক আছে? বাংলা বাক্য লিখব, আমি টিভি দেখি। খুব সামান্য অথবা একদম নর্মাল একটা সেন্টেন্স বাংলা, আমি টিভি দেখি, হ্যাঁ? তো এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি দেখেন, আপনি কি দেখেন, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে টিভি ঠিক? দেখি। হ্যাঁ, যে কোনো একজন আমাকে বলবেন, ঠিক আছে? উত্তরটা হবে কি টিভি দেখি। আচ্ছা, এখন এই যে ডিরেক্ট অবজেক্টটা, ঠিক আছে, এই ডিরেক্ট অবজেক্ট হচ্ছে এরকম একটা জিনিস, যখন হচ্ছে আমরা পুরো বাক্যটাকে কি দ্বারা কোয়েশ্চেন করব, হোয়াট দ্বারা কোয়েশ্চেন করলে আমি যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে মূলত আমার আকুজাটিভ এবং এটাকে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বলা হয়। অর্থাৎ আবারও বলতেছি, আমি যখন পুরো বাক্যটাকে কি দ্বারা কোয়েশ্চেন করব, আমি টিভি দেখি, ওকে ফাইন, আমি বললাম আপনি কি দেখেন, বললেন টিভি দেখি।
তার মানে কি, কি দ্বারা কোয়েশ্চেন করার পর আমি কিন্তু টিভি এই উত্তরটা পাইছি। অর্থাৎ একটা বাক্যে কি দ্বারা কোয়েশ্চেন করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আকুজাটিভ, এবং এই আকুজাটিভটাকে হচ্ছে বাক্যের ডিরেক্ট অবজেক্ট বলে। অর্থাৎ কি দ্বারা কোয়েশ্চেন করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে বাক্যের ডিরেক্ট অবজেক্ট। তাহলে চলেন আমার সেই প্রথম উদাহরণটায় চলে আসে। এখানে আছে কি, ইসাবে আইনে কাটছে। এখন আপনাকে আমি কোয়েশ্চেন করলাম, আপনার কি আছে? আপনার কি বিড়াল। আছে? হ্যাঁ, সুন্দর। তাহলে কি আমি কি দ্বারা কোয়েশ্চেন করে উত্তরটা কি পেলাম? উত্তর হবে কি? বিড়াল। তাহলে এই যে আইনে কাটছে, এটা তাহলে আমার কোন কেসে আছে কে বলতে পারবেন এখন? ওটা আকুজেটিভ। এটা আকুজাটিভ আছে। গুড, সুন্দর। তাহলে আমরা কিন্তু নমিনেটিভ আর আকুজাটিভটা বুঝলাম। এখন আমাদের আরো দুইটা কেস বাদ আছে, এই দুইটা কেসের কাজ কি, তাই না? এখন এটা আমরা চলেন দেখি। তো একটু সবাই মিউট হই, আর কেউ কথা না বলি। যখন আমি জিজ্ঞেস করবো ঠিক সেই সময় আপনারা মিউটটা অন করে কথা বলবেন, হ্যাঁ? তো সবাই, এখানে যেটা আপনাদের মেন বিষয় সেটা হচ্ছে কোন কেসের কি কাজ, এইটা আপনাদের হচ্ছে বোঝা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসটা আপনাদের কি এখনই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো চারটা কেস আমরা জানলাম যে জার্মান ভাষায় চারটা কেস আছে, এবং চারটা কেসের এক একটা রোল আছে, যে বাক্যে কার কি মানে কে কোন রোলটা প্লে করবে। তো সর্বদা একটা এখানে একটা রুলস আছে যে সাবজেক্ট ছাড়া কিন্তু কোনো বাক্য হয় না, এবং ভার্ব ছাড়াও কি কোনো বাক্য হয় না। অবজেক্ট ছাড়াও কি কোনো বাক্য হয় কি হয় না, বলেন তো? অবজেক্ট ছাড়া কোনো বাক্য হয় কি হয় না? যে কোনো একজন। হয় না। অবজেক্ট ছাড়া বাক্য হয় না। হয়। আচ্ছা, অবজেক্ট ছাড়া বাক্য হয় না, এইটার পক্ষে যারা যারা তারা একটু হাত তুলবেন, আর যারা বিপক্ষে তারা হাত তোলার দরকার নাই। হ্যাঁ, সবাই একটু ফাস্ট ফাস্ট। এইটার পক্ষে যারা অবজেক্ট ছাড়া কোনো বাক্য হয় না তাদের ক্ষেত্রে, যারা এটার পক্ষে তারা শুধু হাত উঠাবেন। হুম, ফাস্ট ফাস্ট। ওকে, অনেকেই হাত উঠাইছে, সুন্দর। আচ্ছা, আর যারা হচ্ছে এটার বিপক্ষে তারা কিন্তু হাত উঠায় নাই। ওকে, আচ্ছা, চলেন আমরা একটু ব্যাখ্যা করি। তো এটার উত্তরটা হবে কি, অবজেক্ট ছাড়াও একটা পূর্ণাঙ্গ বাক্য সম্ভব। যেমন আমি যদি বলি ইস গেহে, ঠিক আছে? বা এটা না দিয়ে আমি স্লাফ এটা দিলাম, হ্যাঁ, আমি ঘুমাই। আচ্ছা, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্য, আমি ঘুমাই। আচ্ছা, এখানে আমাকে বলেন তো, এখানে নমিনেটিভ আছে কিন্তু অ্যাকুজেটিভ কি আপনি বাইর করতে পারবেন? অ্যাকুজেটিভ কিন্তু আপনি বাইর করতে পারবেন না। এখন কি আমি প্রশ্ন করতে পারে, মানে আমি ঘুমাই, এখন কি আমি প্রশ্ন করতে পারি আমি কি ঘুমাই? এটা কি কোনো ভ্যালিড কোনো কোয়েশ্চেন হইল? হইল না কিন্তু। তো বিষয়টা হচ্ছে যে ডিরেক্ট অবজেক্ট ছাড়াও, অ্যাকুজেটিভ ছাড়াও আপনার একটা বাক্য পূর্ণাঙ্গ বাক্য পসিবল। তো এখানে যে স্লাফেন যেটা আছে, স্লাফেনটা মূলত হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব, যেটা ভার্বের ক্লাসে আলোচনা করা হয়েছে মেবি। আর যদি এটা ভার্বের ক্লাসে আলোচনা করা না থাকে তাহলে শূন্য থেকে জার্মান যে বইটা আছে ওই বইয়ের ভার্বের অধ্যায়ে এই স্লাফেন ভার্বটা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এইটার পর কেন একটা অবজেক্ট বসে নাই এটাও সেখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তো আমি ছোট্ট করে একটু বলতেছি, স্লাফেন ভার্বটা মূলত হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে সকল ভার্বের ক্ষেত্রে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না সেই সকল ভার্বকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। আর এই বিষয়ে যেহেতু ক্লাস হয়ে গেছে, এবং তাই বলবো যদি এই বিষয়ে কারো যদি ল্যাকিংস থাকে তাহলে হচ্ছে আপনারা শূন্য থেকে জার্মান এই বইটা একটু দেখে নেবেন, তাহলে এটা আরামসে বুঝে যাবেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা এটা থেকে ফিরে আসি। তো আমাদের এখন বাদ আছে ডাটিভ এবং কি গ্যানেটিভ। ঠিক আছে? তো চলেন আমরা প্রথমে একটা বাংলা একটা লিখি। আমি লোকটিকে একটি বল দেই। ঠিক আছে? আমি লোকটিকে একটি বল দেই। এইখানে যে আমি বলের কথাটা বললাম, আমি লোকটিকে একটি বল দেই, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি দুইটা কোয়েশ্চেন করব, উত্তর দেবেন আপনারা যখন আমি বলবো তখন। সেটা হচ্ছে যে আমি বা আপনি লোকটিকে কি দেন? আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। জি ওকে, ভাইয়া। ওকে, সুন্দর। ওকে, আপনি লোকটিকে কি দেন? প্রথম কোয়েশ্চেন, আপনি বল।
কাকে দেন, এখন না, আপনি কাকে দেন, ঠিক আছে। এখন আমাকে একটু সবাই একটু বলবেন যে এখানে কিন্তু প্রশ্নে কিন্তু হোয়াট এবং হুম, তাই না, যে কি এবং কাকে দেই, এটা কিন্তু এখানে কিন্তু কি চলে আসছে, প্রসঙ্গটা কি চলে আসছে। কিন্তু দেখেন, আমি যখন প্রশ্ন করলাম যে আমি লোকটিকে বল দেই, তখন কি প্রশ্ন যদি আসে আপনি লোকটিকে কি দেন, তাহলে উত্তর কি হবে, বল দেই, ঠিক আছে, বল দেই। আর আপনি কাকে দেন, আচ্ছা এখানে লোকটিকে না দিয়ে আমি হচ্ছে দিলাম যে সবুজকে, আমি সবুজকে একটি বল দেই, ঠিক আছে। আমি এই জিনিসটা লিখলে আপনাদের জন্য বোঝা আমি মনে করি আর একটু সুবিধা হবে। তো আপনি কাকে দেন, বলটা কাকে দেন, সবুজকে, তাই না, সবুজকে। আচ্ছা, এখন দেখেন আমি কাকে দ্বারা কোশ্চেন করার পর যেটা পাইলাম, কি দ্বারা কোশ্চেন করলে আমি পাইলাম অ্যাকুজাটিভ, কাকে দ্বারা কোশ্চেন করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার ডাটিভ, ঠিক আছে। দেখেন বিষয়টা কত সুন্দর, একটা পূর্ণাঙ্গ বাক্যকে আমরা দুইভাবে যখন কোশ্চেন করব তখন হচ্ছে আমরা দুইটা কেস পাবো। কি দ্বারা কোশ্চেন করলে আমরা অ্যাকুজাটিভ পাবো, কাকে দ্বারা কোশ্চেন করলে অর্থাৎ কে প্রাপ্ত হচ্ছে, হু রিসিভ দ্য থিংস, ঠিক আছে, হু রিসিভ, কে প্রাপ্ত হচ্ছে, অর্থাৎ কাকে দেওয়া হচ্ছে, এই জিনিসটা দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে সেটাকে আমরা ডাটিভ বলবো, ঠিক আছে। তো এটাকে আমরা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট বলবো, ঠিক আছে, ইনডিরেক্ট অবজেক্ট বলে, ঠিক আছে। অর্থাৎ বাক্যের যে ইনডিরেক্ট অবজেক্ট বা যে প্রাপ্ত হয়, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ডাটিভ। তো পার্সোনালি সবারই ডাটিভ কেসটা খুবই পছন্দের একটা কেস, আপনারা যখন পরে আরো পড়বেন এটা নিয়ে ইনশাল্লাহ বুঝতে পারবেন, ঠিক আছে। ডাটিভটা আমার একটা ফেভারিট কেস। আচ্ছা, এখন কাকে দেই, তো এখন আমার বাদ থাকলো কি, বাদ থাকলো জ্ঞানেটিভ, তাই না। তো জ্ঞানেটিভের ক্ষেত্রে আমাদের একটা বিষয় আছে যে ধরেন আমি বাংলায় লিখি, আমি কিন্তু আপনাদের শুধুমাত্র থিওরিটিটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আবারও বলতেছি আমি কিন্তু থিওরিটিটা ক্লিয়ার করে দিচ্ছি যেন আপনারা যেন একটা বাক্য দেখলে কোয়েশ্চেন করে করে বুঝতে পারেন যে এই বাক্যটা কোন কেসে পড়ছে, অর্থাৎ বাক্যের এই অংশটা কোন কেসের ভিতর পড়ছে, ঠিক আছে। তো এরপরে আমি একটা উদাহরণ লিখব যে সবুজের গাড়ি দেখতে অনেক সুন্দর। হুম, সবুজের গাড়ি দেখতে কি অনেক সুন্দর। এখন আমাকে একটা একজন, আমি যদি এখন কোয়েশ্চেন করি, দেখেন আমি কিন্তু কোয়েশ্চেন করে করে বাইর করতেছি। নমিনেটিভের ক্ষেত্রে কিন্তু আমার কি, আমি একটু সংক্ষেপে লিখে দেই, কে করে, ঠিক আছে, এটাতে কোয়েশ্চেন করব। অ্যাকুজাটিভের ক্ষেত্রে হচ্ছে কি, কি করা হয়, কি করা হয়, অর্থাৎ কি দিয়ে কোয়েশ্চেন করতে হবে, কে প্রাপ্ত হয় বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, হ্যাঁ, প্রশ্ন করতে হবে। এরপরে আমার জ্ঞানেটিভ যেটা আছে সেটাকে আমরা কি দিয়ে কোশ্চেন করব, কেমন? নো, কেমন, হাউ এখানে হবে না। তো ট্রাই করছেন জানা এজন্য ধন্যবাদ। ওকে, তাহলে জ্ঞানেটিভটা জানার জন্য কি মালিক সবাই রেডি, জ্ঞানেটিভটা জানার জন্য কি সবাই রেডি আজকে, বলেন আমাকে। আচ্ছা, এখন চলেন আমরা জ্ঞানেটিভটা দেখি। তো এখানে সবুজের গাড়ি, ঠিক আছে, সবুজের গাড়ি বিষয়টা একটু লক্ষ্য করেন। আমি এখানে কোশ্চেন করলাম কার গাড়ি, কার গাড়ি, উত্তর কি আসবে, সবুজের, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে কার গাড়ি, অর্থাৎ যখন কোন একটা নাউন, আবারও বলতেছি, যখন কোন একটা নাউন কিসের অধীনে আছে, অর্থাৎ কার অধীনে আছে, ঠিক আছে, সেটাকে যখন হচ্ছে আমরা প্রকাশ করতে চাইবো সেটা হচ্ছে জ্ঞানেটিভ। এটা হচ্ছে সিম্পল একটা বিষয়, অর্থাৎ এখানে দেখেন সবুজের গাড়ি, আমি যদি জিজ্ঞেস করি কার গাড়ি, সবুজের গাড়ি, যেটা আমি উত্তর পাবো সেটা কি আমার জ্ঞানেটিভ থাকবে, ঠিক আছে। কিন্তু জ্ঞানেটিভের ক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন যে এই যে সবুজের গাড়ি, এটার কিন্তু আরেকটা মিনিং আছে, আমি আপনাদের প্রশ্নটা নিচ্ছি, এটা কিন্তু আরো একটা মিনিং আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার সবুজ কিন্তু গাড়িটির মালিক, তাই না। তো সবুজের গাড়ি মানে কি, সবুজের
সবুজ হচ্ছে গাড়িটার মালিক। তো এখানে হচ্ছে নর্মালি আপনারা সবসময় মাথায় রাখবেন যে কার মানে জিনিসটা কার, ঠিক আছে, কার দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক আছে, প্রশ্ন করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমাদের যে মালিকানা অথবা দুইটি নাউনের ভেতরে সম্পর্ক সম্পর্ক স্থাপন করে, হ্যাঁ, স্থাপন করে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমার জ্ঞানেটিভের কাজ। এখন কার একটা কোয়েশ্চেন আছে একটু কাইন্ডলি করতে পারেন? কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, মেবি নাই, যাই হোক। তো জ্ঞানেটিভ কার দিয়ে প্রশ্ন করতে হবে, কিন্তু মনে রাখতে হবে কি এটা আমাদের মালিকানা অথবা দুইটা নাউনের ভিতরে যে সম্পর্ক স্থাপন করে সেটাই হচ্ছে আমাদের জ্ঞানেটিভ, ঠিক আছে। তো আশা করি এই যে চারটা কেস কিন্তু কি আপনারা আশা করি বুঝতে পারছেন থিওরিটিক্যালি, এবং যখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি এগুলো ইউজ করব তখন আপনারা সামনের দিকে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এগুলো কত ব্যবহার করা হয় আমাদের প্রত্যেকটা জার্মান বাক্যের ভেতর। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আপনি আচ্ছা যদি ভাইয়া, ওয়েট ওয়েট দুইটা নাম। হ্যাঁ আচ্ছা বলেন আপনি। জি, এই যে দুইটা নাউন দিয়ে একটা সুন্দর একটা মানে একটা উদাহরণ দিয়ে যদি বোঝাতেন আর কি। আচ্ছা, দুইটা নাউন দিয়ে সুন্দর একটা উদাহরণ দিয়ে বোঝাবো। আচ্ছা মালিকানা তো বুঝলাম, কিন্তু দুইটা নাউনের ভেতরের মধ্যে সম্পর্ক স্থাপন এটার। আচ্ছা, দুইটা নাউনের ভিতর সম্পর্কটা কিভাবে স্থাপন হয়েছে, গুড কোয়েশ্চেন, সুন্দর। আচ্ছা দেখেন, একটা নাউনের নাম হচ্ছে, আপনারা পড়ে দেখবেন হয়তো, ডাস আউটো, হ্যাঁ, ডাস আউটো মানে কি, গাড়ি। আরেকটা আছে নাউন, সেটা হচ্ছে আমার ডেয়ামান, ঠিক আছে, মানে কি, লোক, লোকটি বা পুরুষ, তাই না, এইরকম আর কি। তো এই যে দুইটা, এই দুইটাই কি আমার, বলেন তো, এই দুইটা হচ্ছে আমার নাউন, তাই না। এখন এই দুইটার ভিতরে আমি কি সম্পর্ক স্থাপন করব, কিভাবে করব, চলেন আমরা একটু দেখে আসি। এই যে সম্পর্ক স্থাপনটা কিভাবে করতে হয়, এটা আর্টিকেলে আছে, ঠিক আছে। এবং আর্টিকেল একটু পরে, যেহেতু আমি আর্টিকেলের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব, এখন এই জিনিসটা আমি যেভাবেই দেখাই শুধু সম্পর্কটা স্থাপন করব। কিভাবে হচ্ছে এটা নিয়ে কোনো কোয়েশ্চেন করবেন না, কারণ এই কোয়েশ্চেনটা মনে মনে রাখেন, এই কোয়েশ্চেনটার উত্তর আপনারা একটু পরে আর্টিকেল সেকশনে পাওয়া যাবেন। ওকে, তো বিষয়টা হচ্ছে এরকম, দাস সরি দাস আউটো দেশ মানেস ইস্ট জিয়া জিয়া গ্রোস, ঠিক আছে, ইস্ট জিয়া গ্রোস। তো এটার বাংলা হইতেছে আমার, লোকটির গাড়ি অনেক বড়। এটা হচ্ছে কি আমার ইয়া, আর এই যে দাস আউটো দেশ মানেস, ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত আমার দুইটা নাউনের ভিতর কি করলাম, দুইটা নাউনের ভিতর যোগসূত্র স্থাপন করলাম, আর এইটুকের মানেই হচ্ছে আমার লোকটির গাড়ি, ঠিক আছে, দাস আউটো দেশ মানেস। ওকে, তো এখানে যে আপনার দেখেন, দাস আউটোটা আমার ঠিক আছে, বাট ডিয়া মানটা আমার দেশ মানেস হয়ে গেছে, ডিয়া মানটা দেশ মানেস হয়ে গেছে। এই যে আমি চেঞ্জেসটা করলাম, কিসের জন্য করলাম, দুইটার ভিতরে সম্পর্ক স্থাপন করার জন্যই আমি এটা করছি। আর এইটা মূলত হচ্ছে আমাদের আর্টিকেল থেকে আসছে। ওকে, এবং এখন হচ্ছে আমরা ইনশাল্লাহ আর্টিকেল দেখব, এবং এইটা পরিবর্তনটা কিভাবে হলো সেটাও আমরা এখন দেখব। ওকে, আর এই যত বিষয় আছে আমি আপনাদেরকে যেভাবে বুঝাইলাম সেম ভাবে আপনারা আমার বই থেকে বুঝতে পারবেন। এর থেকে আরো সহজভাবে আমি ব্যাখ্যা করছি আমার বইতে। তো বইটি যারা আপনারা যারা এই বইটা আপনাদের কাছে রাখতে চান, তো এই বইটা নিতে পারেন। আমি মনে করি যে এই বইটা থাকলে আমি ক্লাসে যাই পড়াই না কেন আপনাদের খুবই হেল্প হবে ওটা, ঠিক আছে। ওকে, তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন আমি কোয়েশ্চেনটা নিয়ে আমি হচ্ছে আর্টিকেল সেকশনে চলে যাব, বলেন। একজন হ্যান্ড রাইজ করছেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি ভাই ভাই। বলেন। ডেটিভের একটা এক্সাম্পল যদি একটু দিতেন, ও আচ্ছা ইনডিরেক্টলি অবজেক্ট। আচ্ছা আচ্ছা, ডাটিভের, ওকে, তাহলে এটা দিয়ে দিই একটা, ইস হেল্পে
ডিয়ার ফ্রাউ, ঠিক আছে? এই শেলফে ডিয়ার ফ্রাউ আমি না এইটা না দিয়ে আপনাদের যেটা বুঝেছি ওইটাই দিই, এটা আবার একটু কমপ্লেক্সে চলে যাবে আপনাদের জন্য। সেটা হচ্ছে যে ইস গেবে ডেম মান ডেন বল, ঠিক আছে? আমি লোকটিকে কি দেই? বল দেই, ঠিক আছে? আমি লোকটিকে বল দেই। আচ্ছা, দেখেন এখানে তো আমার কথা কি শোনা যায়? একটু জানাবেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে। জি জি শুনতে পাচ্ছি। আপনার জন্য ঘুমাই না যেন এই জন্য আপনাকে এটা জিজ্ঞেস করি। ঠিক আছে, ওকে। তো ইস গেভ এ ডে মান দেন বল, ঠিক আছে? আমরা একটু আগে দেখলাম যে এখানে ডিয়া মান আছে, তাই না? এই ডিয়া মানটা কেন জানি এইখানে গিয়ে ডেম মান হয়ে গেল, মানে বিষয়টা ইন্টারেস্টিং না? তো এই বিষয়টা একটু পরে আপনারা দেখবেন আর কি, ঠিক আছে? তো ইস গেভ এ ডেম মান দেন বল, আমি লোকটিকে বল দেই। এখন দেখেন এইখানে যদি আমি একটা কোয়েশ্চেন করি যে আমি কি দেই, উত্তরে কি আসবে? বল। আমি কিন্তু আগের উদাহরণে যাচ্ছি যেন আপনারা জিনিসটাকে ভালো করে বুঝতে পারেন। আমি অন্য কোনো জায়গায় যাচ্ছি না, যেন আপনাদের কনসেপ্টটা আগে ক্লিয়ার হয়। দেন আমি অন্যদিকে গেলে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনারা যে কোনোটা পারবেন, ঠিক আছে? আমি কি দেই? বল দেই। এখন আমি যদি আবার কোয়েশ্চেন করি, কাকে দেই? লোকটিকে দেই, লোকটিকে দেই। এখন আমাকে বলেন যে কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যেটা পাবো সেটা ডাটিভ, তার মানে কি ডেম মান, এটা কিসে গেছে? এটা আছে আমার ডাটিভে। এরপরে ডেন বল কিসে গেছে? ডেন বল গেছে হচ্ছে আমার আকুজাটিভে। থাকুন। হ্যাঁ, আকুজাটিভে। আর ইসটা কই থেকে আসছে? নমিনেটিভ। নমিনাটিভ। তাইলে দেখেন এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে কিন্তু কি আমার নমিনাটিভ, আকুজাটিভ, ডাটিভ তিনোটাই আছে। ওকে। তো এখন বিষয় হচ্ছে আপনারা কিছু কিছু সেন্টেন্স দেখবেন যেখানে আপনারা চারটা কিছু দেখতে পাবেন, আবার কিছু কিছুতে দুইটা থাকবে, তিনটা থাকবে, বাট প্রত্যেকটাই কিন্তু একটা জিনিস কমন থাকবে, সেটা হচ্ছে এই যে নমিনাটিভটা। এটা আপনারা কমন পাবেনই, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আকুজেটিভ নাই কিন্তু ডাটিভ আছে, আবার কোনো কোনোতে দেখবেন ডাটিভ নাই, গ্যানেটিভ নাই, শুধু নমিনেটিভ আর আকুজেটিভ দিয়ে শেষ, ঠিক আছে? এইসব বিষয়গুলো আপনারা পাবেন, বাট সবসময় মনে রাখবেন নমিনেটিভ ছাড়া কোনো বাক্য গঠন করা ইম্পসিবল। ওকে। এই ছিল মূলত হচ্ছে আপনাদের জার্মান ভাষার চারটা কেস। যারা যারা বুঝতে পারছেন তারা তারা একটু হ্যান্ড রাইজ করে আমাকে বুঝিয়ে দেন যে আমি বুঝতে পারছি। ওকে, একজন হ্যান্ড রাইজ করে, দুইজন, তার মানে বাকিরা কেউ বুঝে নাই? আহ, ও আচ্ছা আচ্ছা, সবাই ভাইয়া এটা বুঝছে। বইয়ের বইয়ের ভাই এটা গেনিটিভ যেটা ওইটা না। না না না, এটা গ্যানেটিভ না, এটা হচ্ছে আপনি 1.4-এ যান, এটা পাবেন। 1.4, 15 পেজ। এটা বইয়ের প্রথমে আলোচনা করা হয়েছে। বইয়ের 16 পেজ 16 পেজ। হুম জি হুম। জি ভাই পাইছি পাইছি। ওকে, ঠিক আছে। তো যাদের কাছে বইটা আছে তারা সহজে জিনিসটা ধরতে পারবেন এবং বুঝতে পারবেন। আচ্ছা, আমি এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ? তো কারো কোনো স্ক্রিনশট নেওয়া থাকলে নিতে পারেন। আর সবার জন্য একটা ভালো নিউজ, সেটা হচ্ছে ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ? সমস্যা নাই। আচ্ছা, যে যারা থ্যাংক যারা ইউ হাত ভাই। তুলেছে, যারা যারা হাত তুলেছে তারা বাদে কি কেউ বুঝে নাই আর? অনেকেই তো দেখতেছে হ্যান্ড রাইজ করে নাই। আচ্ছা, ওকে। ভাই বুক অর্ডার করতেছি, একটু কনফার্ম করেন ভাই। আচ্ছা আচ্ছা, ওটা ভাই আমি ক্লাসটা শেষে পরে দেখতেছি ওটা, হ্যাঁ? আমি ক্লাসটা করি ভাই, আচ্ছা ভাইয়া। এটাই করেন না? আচ্ছা ওকে, ভাইয়া, ঠিক আচ্ছা আছে ঠিক ভাইয়া। আছে। তাহলে আমরা কিন্তু কেসটা ইনশাল্লাহ আমরা পারবো আজকে থেকে, এবং এত সহজভাবে, মানে এর চাইতে সহজভাবে আসলে আমার আমার ক্ষেত্রে বোঝানো সম্ভব না, ঠিক আছে কেসটা? ওকে, যাই হোক, এখন আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করবো, হ্যাঁ? আর্টিকেল নিয়ে আলোচনা হবে। সবাই একটু রেডি হয়ে আসেন, কেবল আপনার আধা ঘন্টা ক্লাস হয় নাই, বাট অনেক বড় একটা, মনে হচ্ছে অনেক লং টাইম ক্লাস করতেছি, তাই না? আচ্ছা, আধা ঘন্টা মাত্র হইলো। তো যাই হোক, এখন হচ্ছে আমরা আর্টিকেলটা নিয়ে ক্লাস করবো, 10:30 বা 10:50 হয়তো বাজে যাইতে পারে। তো সবাই সেরকম মাইন্ডসেট নিয়ে থাকবেন। আজকে অনেক লং একটা ক্লাস, এবং আমি আগেই বলে দিছি গ্রুপে, এটা কিন্তু আপনার কি হবে, এটা হইতেছে আপনার মাস্ট বি জার্মান ভাষা একটা মেরুদণ্ড, ঠিক আছে? ওকে। তো যারা যারা হ্যান্ড রাইজ ভাই করেছিলেন, আর্টিকেলটা বইয়ের কত পৃষ্ঠা একটু বলেন। আর্টিকেল আমি পরে বলতেছি ভাই, কাইন্ডলি এখন আর ইয়ে করে না, আপনাকে এটা দেখেন, হ্যাঁ? বই দিকে পরে থাকেন, আপনি আগে এটা একটু দেখেন। আচ্ছা, আর্টিকেল জানার আগে আমাদের জেন্ডার সম্পর্কে জানতে হবে। কি জানতে হবে? আর্টিকেল বিষয়টা আমি পরে আসতেছি।
আগে আমার জেন্ডারটা জানতে হবে, ঠিক আছে? তো যারা যারা ইংলিশ পড়ছেন আমাকে জাস্ট একজন বলবেন যে জেন্ডার বলতে কি বোঝায়। একজন। লিঙ্গ। হুম। তারপর মেয়ে, বলতে থাকেন। লিঙ্গ স্ত্রীলিঙ্গ। আচ্ছা ঠিক আছে। মাস্কুলিন ফেমিনিন নিউট্রাল। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা মানে জেন্ডার বলতে আমরা লিঙ্গটা বুঝি, তাই না? এখন বিষয় হচ্ছে যে এই জেন্ডারটা এবং আর্টিকেলটা, আবারও বলছি সবাই মাইকটা অফ করেন একটু। এই জেন্ডার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? আচ্ছা, তো চলেন আমাদের আগে জেন্ডারটা সম্পর্কে একটু দেখে আসি, হ্যাঁ? তো জেন্ডারটা হচ্ছে মূলত আমাদের জার্মান ভাষায় টোটাল 4টা থাকে। কয়টা? 4টা থাকে মোট। জেন্ডার 4টে, হ্যাঁ? প্রথমে যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে মাস্কুলিন। মাস্কুলিন। আপনারা হয়তো টুকটাক এটা সম্পর্কে হয়তোবা আপনাদের একটু ধারণা আছে, বাট আমি যেভাবে আপনাদেরকে শিখাবো সেটা হচ্ছে একদম গুছানো একটা ওয়ে। এরকম ওয়ে আপনি কোথাও পাবেন না, এটা শিওর থাকেন। তো প্রথমটা হচ্ছে মাস্কুলিন, দ্বিতীয়টা হইতেছে আমার ফ্যামিনিন। ফ্যামিনিন, ঠিক আছে? তো এই যে ফ্যামিনিন যেটা আছে এটাকে হচ্ছে আমি বাংলা একটু লিখে দিচ্ছি, ফ্যামিনিন। আর থার্ড যেটা আছে সেটাকে হচ্ছে আমার নয়ট্রুম বলে, হ্যাঁ? নয়ট্রুম বা নিউট্রাল যেটা বলে। আর 4 নাম্বার যেটা আছে প্লুরাল জেন্ডার, ঠিক আছে? তো প্লুরালটা সবাই জানেন যে এটা হচ্ছে আমার প্লুরাল। তো এখন একটু সবাই মাথায় রাখবেন, এটা হচ্ছে আমার মাস্কুলিনটা, মাস্কুলিনের রুট যে আর্টিকেলটা আছে। আমি এখন যেটা লিখতেছি সবাই খাতায় লিখে রাখেন ভাই, প্লিজ প্লিজ সবাই খাতায় লিখে রাখেন। আমি কিন্তু এটা আমার মতো করে পড়াইতেছি, ঠিক আছে? তো এটার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হইলে আপনার বাকি সব কিছু একদম ইজিলি পারবেন। আর এখন যেটা পড়াবো সবাই মনে রাখবেন, এটা হচ্ছে আর্টিকেলের রুট বা শিকড়। এই আর্টিকেলের শিকড় ধরে আপনি এরপরে যত টাইপের আরও 5 থেকে 6 প্রকারের আর্টিকেল আছে, এটা হচ্ছে আমি জাস্ট রুটটা শিখাইতেছি। এবং এই রুট ধইরা আপনি পরবর্তীতে যত প্রকার আর্টিকেল থাকবে আপনি সেটা একদম ইজিলি পারবেন সেটা। ওকে? তো এখন বিষয় হচ্ছে যে আমি এখন যেটা শিখাবো রুট আর্টিকেল বলে, ঠিক আছে? রুট আর্টিকেল, এটা সবসময় মাথায় রাখবেন। তো মাস্কুলিনের জন্য এইগুলো হচ্ছে জেন্ডার। তো এই জেন্ডারের জন্য যে আর্টিকেলগুলো আছে, আচ্ছা এখন আমাকে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে, না হলে আপনাদের আবার একটু বুঝতে সুবিধা হবে। ওখানে একটু পরে যাচ্ছি। সেটা হচ্ছে আর্টিকেল কাকে বলে আর নাউন কাকে বলে। এটার প্রশ্ন যে কোনো একজন আমাকে দিবেন। সাবিত হাসান ভাই, আপনি দিবেন? বলেন। ডেয়ার, ডি, ডাজ হুম হুম সেগুলোই আর্টিকেল। আর নাউন হচ্ছে এই যে যে কোনো কিছু নাম আর কি, হুম। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। যেরকম চেয়ার, টেবিল। আচ্ছা আমাকে একজন তাহলে বলেন, আপনি যেটা বলছেন ঠিক আছে, বাট আমি আরো কিছু শুনতে চাচ্ছি। আর্টিকেলের মেন কাজ কি, কে বলতে পারবেন? ভাইয়া নির্দিষ্ট বা অনির্দিষ্ট এটা বোঝায় আর্টিকেল দ্বারা। সুন্দর, গুড। Sie haben so gut gesagt und ich freue mich darauf. Sehr gut, danke. ওকে, উনি যেটা বলছে যে একটা নাউনকে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা যেটার মাধ্যমে আমরা প্রকাশ করব তাকেই মূলত আর্টিকেল বলবো। অর্থাৎ নাউনটা কি নির্দিষ্ট আছে, এক বচনে আছে, বহু বচনে আছে, নাকি কোনো বচনেই নাই? এই যে বিষয়গুলো আমার আসতেছে যে নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, অর্থাৎ নাউনটা কোন অবস্থায় আছে। সাপোজ আমি বললাম ফ্যান, ঠিক আছে? আমি কি এখন একটি ফ্যান বুঝাইতেছি, না দুইটা ফ্যান বুঝাইতেছি, না ফ্যানের সমগ্র জাতিকেই বুঝাইতেছি আমি? দেখেন এটা কিন্তু খুব একটা বড় কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনটার থেকে একটা কিন্তু প্রবলেম হয়। আমি যদি ফ্যানের কথা বলি, আমি কয়টা ফ্যানের কথা বলতেছি, কোন গ্রুপের ফ্যানের কথা বলতেছি, এগুলো কিন্তু আমার আগে বুঝতে হবে। মানে আমাদের কিন্তু এটা নির্দিষ্ট বা জাস্টিফাই করতে হবে। আর এই বড় একটা সমস্যার সমাধান করে হচ্ছে আমার আর্টিকেলটা। আর্টিকেলটা হচ্ছে যখন আমি ইউজ করবো তখন আমি বলে দেবো না এটা হচ্ছে একটা ফ্যান। আবার যখন আমি আর্টিকেল চেঞ্জ করবো, না এটা বহু বচন বা এটা অনেকগুলা ফ্যান বোঝাচ্ছি আমি।
আবার যদি আমি একরকম আর্টিকেল ইউজ করি, না তার মানে হচ্ছে পুরা ফ্যান জাতিকে আমি বুঝাইতেছি। যদিও ফ্যানের সাথে জাতি কথাটা যায় না, তারপরে বোঝানোর সাথে বলতেছি। তো মানে পুরা ফ্যানের যে গ্রুপ আছে, ফ্যানের গ্রুপটাকে বলতেছি। তার মানে কি, আমি আর্টিকেল যখন ইউজ করব একটা নাউনের ক্ষেত্রে বা একটা নামের ক্ষেত্রে, সে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, অর্থাৎ কি অবস্থায় আছে সে, আমি সব কিছুই কিন্তু একদম ইজিলি সেটা কি বুঝাইতে পারবো। আর সবসময় মনে রাখবেন, আর্টিকেলের নিজস্ব কোনো অর্থ নাই নাউন ছাড়া, এবং আর্টিকেল সর্বদাই নাউনের আগে বসে। তো আপনারা এখন একটা রুলস লিখে রাখবেন, সবাই মনোযোগ সহকারে দেখবেন। এখন আমি যে রুলসটা দিব, এই রুলসটা কিন্তু আপনাকে ভবিষ্যতে হেল্প করবে, ঠিক আছে? তো রুলসটা হচ্ছে এইটা, যে আর্টিকেল আর্টিকেল প্লাস নাউন ইকুয়াল টু একটা একটা ওয়ার্ড, ঠিক আছে? আর্টিকেল প্লাস নাউন ইকুয়াল টু কি একটা ওয়ার্ড। তার মানে কি, আমি একটু আগে আপনাদের কিন্তু দেখাইছিলাম দেয়া মান, এটার মানে হচ্ছে কি মানুষ, ঠিক আছে? দেখেন, এই যে দেয়া মান, এই দেয়া মানটা হচ্ছে এই দুইটা মিলে, দেয়া হচ্ছে আমার আর্টিকেল, মান হচ্ছে আমার নাউন। আবার বলতেছি, দেয়া হচ্ছে আমার আর্টিকেল, মান হচ্ছে আমার নাউন, এবং এই দুইটার যোগফল মিলে হচ্ছে আমার একটা অর্থ। অর্থাৎ আপনি মান যদি শুধু বলেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন। আপনাকে অলওয়েজ, যখন আপনি শিখবেন, যখন আপনি নাউন শিখবেন, অবশ্যই তার আর্টিকেল সহকারে শেখা বাধ্যতামূলক। এটা লিখে রাখেন সবাই। যখন হচ্ছে আপনি একটা আর্টিকেল শিখবেন, সেই আর্টিকেলের মানে যখন আপনি একটা নাউন শিখবেন, সরি, যখন আপনি একটা নাউন শিখবেন, সেই নাউনের আর্টিকেল সহ মুখস্থ করা বাধ্যতামূলক। এইটা হচ্ছে রুলস নাম্বার 1। রুলস নাম্বার 2 হইতেছে, এই আর্টিকেলের অর্থাৎ এই নাউনের প্লুরাল যে ফর্মটা আছে, দেখবেন প্রত্যেকটা আর্টিকেলের একটা প্লুরাল ফর্ম থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আলাদা, কিছু কিছু গ্রুপের নাউন আছে যে সকল গ্রুপের নাউনের আসলে কোনো নাউনের কোনো প্লুরাল হয় না, যেমন বালু, এরপর হচ্ছে পানি আছে। তো এইসব ক্ষেত্রে আপনার কোনো প্লুরাল হয় না। তো এইগুলা হচ্ছে আপনার ব্যতিক্রম, ঠিক আছে? কিন্তু নর্মালি আপনি যতগুলা নাউনে শিখেন না কেন, সেই সকল নাউনের কিন্তু একটা প্লুরাল ফর্ম আছে। তার মানে কি, আপনি যখন একটা নাউন শিখবেন, সেই নাউনের মাস্ট বি প্লুরাল ফর্মটাও শিখে নিতে হবে। আপনি প্রথম রুলসটা কি, আর্টিকেল প্লাস নাউন মিলে একটা ওয়ার্ড, এবং আপনাকে সর্বদা আর্টিকেল প্লাস নাউন মিলেই একটা ওয়ার্ড শিখতে হবে। আর্টিকেল ছাড়া কোনো নাউন শেখা যাবে না, এটা একদম নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। এটা কখনোই মানে শেখা যাবে না। আর একটা বিষয় হচ্ছে কি, 2 নম্বর রুলস, সেটা হচ্ছে যে প্লুরালটা আমার শিখতে হবে, ঠিক আছে? তো প্লুরালটা কি, ডি ম্যানার, ঠিক আছে? তো এইখানে হচ্ছে ডি ম্যানার মানে হচ্ছে মানুষ গুলো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার সিঙ্গুলার, ঠিক আছে? এটা হচ্ছে আমার সিঙ্গুলার, আর এটা হচ্ছে আমার কি প্লুরাল বা বহুবচন, ঠিক আছে? প্লুরাল। এখন বিষয় হচ্ছে যে আপনি যখন এই মানটা মানে মানুষ যখন আপনি শিখবেন, তখন আপনি এটার আর্টিকেল সহ শিখবেন, এবং তার যে হচ্ছে প্লুরাল ফর্ম আছে, সেই প্লুরাল ফর্ম সহ শিখবেন। আর সর্বদা মনে রাখবেন, প্লুরাল ফর্মের আগে সবসময় ডি বসবে। কি বসবে? প্লুরালের আগে সর্বদা ডি থাকবে। এটা আপনারা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? এই তো গেল হচ্ছে আমাদের কি আর্টিকেল এবং নাউন। এবং আর্টিকেল এবং নাউন আমরা কিভাবে শিখব, সেটাও কিন্তু আমরা দুইটা রুলস পাইলাম। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু মাথায় রাখবেন। প্রথম রুলস হচ্ছে আমার কি, প্রথম রুলস থাকবে হচ্ছে আমার আর্টিকেল প্লাস নাউন মিলে আমার একটা ওয়ার্ড। সেকেন্ড রুল হচ্ছে, যখন হচ্ছে আমরা সেই নাউনটা শিখব, সেটার সাথে আমাদের প্লুরালটাও শিখে নিতে হবে। এই তো গেল হচ্ছে আমাদের দুইটা রুলস। যে দুইটা রুলস না জানলে আমরা কিন্তু সামনে যতই আর্টিকেল বা যতই নাউন শিখি না কেন, আমাদের প্রতি ধাপে ধাপে হোঁচট খাইতে হবে। এই দুইটা রুলস না জানার কারণে আমিও ভাই মানে ছোট কথা বলতেছি, যখন আমি ডুয়ার্সটা শেখা শুরু করি, এই রুলসগুলো না জানার কারণে আমি এটার সাফার অনেক করছি। তাই আমি চাই না যে আপনার নেক্সটে আর কোনো সাফারিং করেন এটার জন্য, ঠিক আছে? তো এই ছিল মূলত হচ্ছে আমাদের দুইটা রুলস, এটা সবসময় মাথায় রাখবেন। তো এখন উপরে যাই, সেটা হচ্ছে এই যে রুট আর্টিকেল, হ্যাঁ? তো রুট আর্টিকেলের জন্য আমাদের মূলত জেন্ডারটা প্রয়োজন আগে, ঠিক আছে? তো জেন্ডারটা হচ্ছে আমাদের 4টা। তো এই মাস্কুলিনের জেন্ডার আর মাস্কুলিনের জন্য যে আর্টিকেলটা নির্দিষ্ট করা আছে, অর্থাৎ মাস্কুলিন জেন্ডারের জন্য অলওয়েজ হচ্ছে ডিয়া, সবসময় মাথায় রাখবেন ডিয়া। ফ্যামিনিনের জন্য ডি, নয়ট্রুমের জন্য ডাস,
প্লুরালের জন্য ডি, ঠিক আছে? তো এই ছিল মূলত হচ্ছে আমাদের 4টা জেন্ডার এবং 4টা জেন্ডারের সাথে যে আর্টিকেলগুলো ফিক্স করা আছে এই 4টা আর্টিকেল। এখন কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি ফার্স্ট তাড়াতাড়ি সামনের দিকে যাব। হ্যাঁ, দ্বিতীয় রুলসটা আরেকবার একটু বুঝায় ভাইয়া দেন। আমি প্র্যাকটিক্যাল গুলো বেশি বুঝছি না। বুঝছি না আপনি? সোহাগ ভাই আপনি কি একটু যদি মাঝখান দিয়ে একটু বলতেন। বলেন। সোহাগ ভাই আপনি কি আমাকে শুনতেছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি আমি। ওনার নেট চলে গেছে। ও, এই চলে আসছে। তো কার জন্য কোয়েশ্চেন ছিল বলতে পারেন? ও আচ্ছা, ভাই সেকেন্ড রুলসটা কে জন্য আমাকে জিজ্ঞেস করলেন, তাই না? জি আচ্ছা, ভাইয়া। সেকেন্ড রুলস হচ্ছে যে এই আর্টিকেল প্লাস নাউন ইকুয়াল টু একটা ওয়ার্ড, যখন হচ্ছে আমরা এই ওয়ার্ডটা শিখব, ওই সিঙ্গুলারের সাথে, এটা হচ্ছে থাকবে সিঙ্গুলার, আর্টিকেল প্লাস নাউন যখন আপনি শিখবেন তখন সেটা সিঙ্গুলার থাকবে, এবং সিঙ্গুলারের সাথে সেই নাউনের প্লুরালটাও আমাকে একসাথে শিখে নিতে হবে, এটা বাধ্যতামূলক। অর্থাৎ আপনি একটা ওয়ার্ড শিখলে সিঙ্গুলার প্লাস প্লুরাল, অর্থাৎ নাউন যখন আপনি শিখবেন, আর্টিকেল প্লাস নাউন, সিঙ্গুলার প্লাস প্লুরাল, এই সবগুলো ইনফরমেশন আপনাকে অ্যাট এ টাইম শিখতে হবে। এটা হচ্ছে সেকেন্ড রুলস, ঠিক আছে? আপনারা আপনার মতো করে রেখে নেন। আচ্ছা, তো এইখানে হচ্ছে আমরা 4টা কি পাইলাম, 4টা হচ্ছে আমি জেন্ডার পাইলাম। তো চলেন আমরা হচ্ছে এখন মানে মোস্ট ইউজড এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের যে আর্টিকেল টেবিল, সেটা হচ্ছে চলেন আমরা একটু দেখে নেই, এবং সেটার নাম হইতেছে বেস্টিমটের আর্টিকেল। বেস্টিমটে আর্টিকেল। তো আমি একটু লিখে দিই এখানে, বেস্টিমটে আর্টিকেল। হ্যাঁ, তো এখন এই যে বেস্টিমটে আর্টিকেল যেটা আছে, এইটা হচ্ছে আমরা এখন একটা কি দেখব, একটা পূর্ণাঙ্গ টেবিল দেখব, যে টেবিলটা আপনাদের নেক্সট ক্লাসে মুখস্থ করতে হবে। ওকে, তো এখানে হচ্ছে এই পাশে 5টা লাগবে আর নিচে লাগবে 5টা, টোটাল 5 5 25টা ঘর লাগবে। তো ইনশাল্লাহ আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, আপনাদের আজকের ক্লাসটা যারা ভালো করে বুঝবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনাদের ভবিষ্যতে অনেক সহজ হয়ে যাবে জার্মান ভাষাটা। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে কিছু লিখবো না, এটা আমি ক্রস দিলাম। তো এখানে আমার ডান পাশে থাকবে আমার হচ্ছে 4টা যে জেন্ডার আছে সেটা, মাস্কুলিন, মাস্কুলিন, ফেমিনিন, নয়ট্রুম, আর হচ্ছে প্লুরাল। আমরা 3টা, আর এখানে আমাদের লিখতে হবে জেন্ডারগুলা, কি জেন্ডার বলে কাজেসগুলা, নমিনেটিভ, এরপর এখানে থাকবে হচ্ছে আমার অ্যাকুজাটিভ, নিচে থাকবে হচ্ছে আমার ডাটিভ, আর লাস্টে থাকবে হচ্ছে আমার জ্ঞানেটিভ। ওকে, তো এইখানে যে 16টা ঘর আছে আমাদের, এই 16টা ঘর কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো 16টা ঘরের নমিনেটিভের মাস্কুলিন। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবেন, এই যে আমি মাস্কুলিনের সাথে হচ্ছে রুট আর্টিকেল করে লিখছি, এই সবই কিন্তু হচ্ছে নমিনেটিভের অন্তর্ভুক্ত। ঠিক আছে, নমিনেটিভের অন্তর্ভুক্ত, ডিয়া, ডি, ডাস, ডি। তো এটা একটু সবাই মার্ক করে রাখবেন, এটা হচ্ছে আমার নমিনেটিভের অন্তর্ভুক্ত, এবং এইটাই হচ্ছে আমার রুট আর্টিকেল বলে। এবং এই রুট আর্টিকেলগুলো আমাদের যেভাবে হোক মুখস্থ রাখতে হবে সব সময়, যেন এই রুট আর্টিকেলের উপর বেস করেই আমাদের পুরা মানে বাকি সবগুলো হচ্ছে স্ট্যান্ড করবে বা দাঁড়ায় থাকবে। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ নমিনেটিভের 4টা যে জেন্ডার আছে, নমিনেটিভ কেসে যে 4টা জেন্ডার আছে, ডিয়া, ডি, ডাস, ডি, এই 4টা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি একটু পরে হচ্ছে আপনাদেরকে 22 ফিল্ডে আস্তে আস্তে বুঝাই দেবো, কোনো সমস্যা নাই, আপনারা শুধু এখন মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, আর এইখানে আমি এখন যা যা লিখবো সেটা সব কিছুই মুখস্থ করা। এখানে কেন হয়েছে, কিভাবে হয়েছে, সবই জার্মান যারা হচ্ছে ভাষাটাকে আবিষ্কার করছে বা ওরা যা করে আমি সেটাই করতেছি, সো এখানে কোনো কোয়েশ্চেন করবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ডেন হবে, সরি এখানে ডেভ হয়েছে, ডেন হবে, এইখানে হচ্ছে আপনার ডি থাকবে, এখানে ডাসি থাকবে, এখানে ডি থাকবে। কেন হইতেছে কোনো কোয়েশ্চেন করবে না। হ্যাঁ, ডেম হবে, এরপর ডেয়া হবে, এরপরে থাকবে হচ্ছে আমার ডেম হবে, এরপর ডেয়া হবে। ঠিক আছে, আচ্ছা এখানে ডেন হবে, সরি ডেন ডট ডট লাস্টে এন যুক্ত হবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে গ্যানেটিভ হচ্ছে ডেস ডট ডট এস হবে, এস অথবা ইএস হবে,
ইয়েস, এরপরে হচ্ছে ডিআই থাকবে, এরপর হচ্ছে ডেস ডট ডট এস অথবা ইয়েস থাকবে, এরপরে ডিয়া থাকবে। আচ্ছা, এখন জিনিসটা হয়তো আপনাদের মাথার উপর দিয়ে যাইতেছে, তাই না? যাওয়াটা স্বাভাবিক। আর এইখানে আমি এখন যা যা লিখলাম সবগুলাই আপনাদের মাস্ট বি মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া আপনাদের কোনো উপায় নেই। এটা হচ্ছে বেস্টিমটা আর্টিকেল, এবং এই আর্টিকেলটা আমরা যে চারটা যে কি পড়ে আইছি, কেস পড়ে আইছি, এই চারটা কেস এখানে দেখেন, বাম পাশে চারটা কেস আছে আর ডান পাশে আমার চারটা জেন্ডার আছে। দেখেন, কেস এবং জেন্ডার অনুযায়ী আমার আর্টিকেলগুলো পরিবর্তন হইতেছে। সবসময় মনে রাখবেন, আমার আর্টিকেলগুলা কেস এবং জেন্ডার অনুযায়ী সবসময় পরিবর্তন হবে। সবসময় মনে রাখবেন, কেস এবং জেন্ডার অনুযায়ী আর্টিকেল সর্বদা পরিবর্তনশীল। কেস এবং জেন্ডার অনুযায়ী আর্টিকেল সর্বদা পরিবর্তনশীল, এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন আপনারা, সেটা হচ্ছে যে এইখানে আপনাদের কিন্তু আমি নেক্সট ক্লাসে যখন হচ্ছে আমি ধরবো, বা নেক্সট ক্লাস যে নিক না কেন, আপনাদের একটা হচ্ছে বাড়ির কাজ থাকবে। সেটা কি, আমি যদি আপনাদেরকে কোয়েশ্চেন করি ডাটিভের 9টি রুম, ডাটিভের 9টি রুম মানে ডেম, আপনারা সুন্দর করে এইখানে চলে আসবেন, ডাটিভের 9টি রুম। আমি যদি বলি যে আকুজাটিভের ফ্যামিনিন, তখন আমার এই ঘরটায় আসা লাগবে। তার মানে কি, প্রত্যেকটা সেলের নিজস্ব কিন্তু একটা আইডেন্টিটি আছে, আমি কিন্তু এটাকে নাম ধরে ডাকতে পারবো। আমি যদি বলি যে গ্যানেটিভের 9টি রুম, তাহলে কিন্তু আমার এই ঘরে চলে আসা লাগবে। প্রথমে গ্যানেটিভ, এরপর 9টি রুম জেন্ডারের একদম নিচে, ঠিক আছে? অর্থাৎ এখানে যে 16টা ঘর আছে, 16টা ঘরে কিন্তু নিজস্ব একটা আইডেন্টিটি আছে, যে আইডেন্টিটি অর্থাৎ আমি যদি ডাক দেই, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি ঠিক কোন জায়গাটা ডাক দিছি আপনাদের। তার মানে এটা হবে যে আমি যদি বলি ডাটিভের মাস্কুলিন, তখন আপনার এই ঘরটায় চলে আসা লাগবে, এবং আপনাকে বলতে হবে ডাটিভের মাস্কুলিন অলওয়েজ ডেম। আমি যদি আবার জিজ্ঞেস করি যে আপনার আকুজাটিভের 9টি রুমটা কি, তখন কিন্তু আপনাদেরকে বলতে হবে আকুজাটিভের 9টি রুম হচ্ছে আমাদের ডাস। ওকে, তো এইভাবে মূলত হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে সেল অনুযায়ী। এই টেবিলটা যারা মুখস্থ করতে পারবেন তাদেরকে তাদেরকে আগাম ধন্যবাদ, আপনারা অনেক কিছুই শিখে গেছেন, ঠিক আছে, যারা মুখস্থ করতে পারবেন। এখন চলেন আমি দেখাই, যেহেতু এইগুলা প্রত্যেকটা আর্টিকেল, এবং আর্টিকেল অলওয়েজ হচ্ছে একটা নাউনের আগে বসে, তাই চলেন আমরা এখানে একটা নাউন বসাই দেখি এবং একটা নিচে একটা উদাহরণ দেখি। হ্যাঁ, আমরা কিন্তু একটু আগে দেখছিলাম ডিয়ামান, ঠিক আছে, ডিয়ামান। তো এই যে ডিয়ামান, আবার এখানে আছে ফ্রাউ, আর এখানে হচ্ছে আপনার ডাস বুক, ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনার ডি এল টার্ন, এল টার্ন, ঠিক আছে, ডি এল টার্ন। তো এই ডি এল টার্নটা হচ্ছে আমার প্লুরাল, মানে পিতামাতা আর কি। তো দেখেন এইখানে ডিয়ামান, ডি ফ্রাউ, ডাস বুক, এই যে বুকের আগে ডাস কেন হইলো, এটা হচ্ছে আপনার মনে রাখবেন প্রত্যেকটা নাউনের আগে আর্টিকেল, অর্থাৎ এই রুট আর্টিকেলগুলো ফিক্স করে দেওয়া থাকে। আবারও বলতেছি, প্রত্যেকটা নাউনের আগে রুট আর্টিকেলগুলো ফিক্স করে দেওয়া থাকে, এবং সেই রুট আর্টিকেল ধইরা আমাদের হচ্ছে পরবর্তীতে অ্যাকুজাটিভ, ডাটিভ এবং গ্যানেটিভ এই সকলগুলো চেঞ্জেস করতে হবে, ঠিক আছে? মানে মূলত যখন হচ্ছে দেখবেন যে যারা একটু ভালো জানেন, এখানে হয়তো দু একজন জানতেই পারেন, যারা দেখবেন যে হচ্ছে আর্টিকেলগুলো ইউজ করতে গেছে, তারা সবচেয়ে বেশি ভ্যাবাচ্যাকা খায় যখন হচ্ছে এই আর্টিকেলগুলো চেঞ্জেস হয়ে যায়, তাই না? এই চেঞ্জেসগুলো কখন কিভাবে হবে, এই জিনিসগুলো যদি আপনারা এই টেবিল অনুযায়ী মুখস্থ করেন, তাহলে কিন্তু আপনাদের চেঞ্জেসটা কিভাবে হচ্ছে এটা নিয়ে আপনাদেরকে আর প্যারা খাওয়া লাগবে না, আপনারা সহজেই পারবেন। এখন এই যে ডিয়ামান, ডি ফ্রাউ, ডাসবুক, ডি এলটান, এই চারটা কিন্তু আমার অলরেডি আগে থেকেই ফিক্স করা, এবং এই ফিক্স করা জিনিস আমাকে মুখস্থ করতে হবে। এবং এইটা যেহেতু হচ্ছে আমার সিঙ্গুলার, এবং এই আর্টিকেল প্লাস নাউনের যে প্লুরাল ফর্মটা আছে ওইটা আমাকে মুখস্থ করতে হবে, যেটা আমি একটু আগে বললাম। এখন সাপোজ ধরেন আমি একটা উদাহরণ লিখি মাস্কুলিন দিয়া। হ্যাঁ, ডিয়া মান ইস্ট শুন, শুন মানে সুন্দর, হ্যাঁ, শুন মানে সুন্দর, ডিয়া মান ইস্ট শুন। এই যে ডিয়া মানটা আমি পাইলাম, তাই না? দেখেন তো, আমি যদি প্রশ্ন করি কে সুন্দর, আর কে দিয়ে কোয়েশ্চেন করলে কে আসবে, কে দিয়ে কোয়েশ্চেন করলে আসবে আমার নমিনেটিভ। তাহলে দেখেন তো, ডিয়া মান এটা হচ্ছে আমার কিসে আছে, নমিনেটিভে পড়ছে, তাই না? ওকে, এখন যেহেতু ডিয়া মানটা সুন্দর, আর এইটা যেহেতু সাবজেক্ট এই বাক্যের, আর সাবজেক্টের অপর নাম যেহেতু নমিনেটিভ, তাই ডিয়া মানটা আমার এই যে দেখেন নমিনেটিভ থেকে আসছে। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ইস
জেহে ডেন মান। আচ্ছা, এখানে আমি ডেনটা না দেই, সমস্যা নাই। এখানে হচ্ছে আমার কি হবে এখন একটু খেয়াল করেন। জেহেন মানে হচ্ছে দেখা, ইস মানে আমি, যেহেতু আমি ইসটা হচ্ছে নমিনেটিভ সাবজেক্ট, তার মানে কি আমি আর সাবজেক্টে নিতে পারতেছি না। একটা বাক্যে তো সাবজেক্ট আমি একবারই নিতে পারবো, দুইবার নিতে পারবো না। তাহলে ইসটা যেহেতু আমি পেয়ে গেছি, জেহেনটা হচ্ছে আমার কি একটা ভার্ব। এখন কথা হচ্ছে যে আমি কি দেখি, আমি দেখেন ইস জেহে ডেন মান। তো এই যে দেখেন, আমি হচ্ছে যদি বাক্যটাকে বলি, আমি যদি একটু বাংলায় লিখি, আমি লোকটিকে দেখি, তাই না? আমি লোকটিকে দেখি। এখন কথা হচ্ছে আমি যদি প্রশ্ন করি, কি দেখি? লোকটিকে দেখি, লোকটিকে দেখি। হ্যাঁ, এখন দেখেন এই যে লোকটিকে দেখি, এটা হচ্ছে আমার কি দিয়ে কোয়েশ্চেন করার পর আমার এই লোকটা বাড়ালো, তাই না? তখন আমাদের কিন্তু যেহেতু কি দিয়ে কোয়েশ্চেন করলে যাই আসুক না কেন সেটা আমার আকুজাটিভে যাবে, এই জন্যে এই ইস জেহে তখন ডিয়ামান হবে না, তখন হচ্ছে আমার আকুজাটিভের মাস্কুলিনে আসবে। কেন মাস্কুলিনে আসলো? কারণ ডিয়া মানটা যেহেতু ফিক্স করা ছিল আগে থেকেই নমিনেটিভের মাস্কুলিনে, এই জন্যে আকুজাটিভের মাস্কুলিন দিকে তখন আমার ফোকাস করতে হবে। আবারও বলতেছি, ডিয়া মান যেহেতু হচ্ছে আমার মাস্কুলিনে ছিল, আর যখন হচ্ছে আমি এটা হচ্ছে অবজেক্ট হিসাবে ইউজ করব ডিয়া মানটাকে, আর অবজেক্ট হিসাবে ইউজ করাই মানে হচ্ছে কি দিয়ে কোয়েশ্চেন করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার আকুজাটিভ, সেটাই আমার কি ডিরেক্ট অবজেক্ট। আর এইখানে তখন আমার আকুজাটিভের এই ঘরটা তখন চলে আসবে, তখন মূলত আমার হবে হচ্ছে ডেন, সরি ডেন মান। তাইলে এই যে ডেয়া মানটা এই সিচুয়েশনে আইসা অবজেক্টে যখন আমি রূপান্তর করে ফেললাম, তখন হচ্ছে আমার কি হয়ে গেল? ডেন মান হয়ে গেল। ওকে, এখন আর একটাই আসে, ঠিক আছে? ওই যে আগের বাক্যে আমি ফিরে যাই, ইস গেবে ডেম মান ডেন বল। এখন আমি বলি আপনাকে, তো আমি কাকে দেই? ডেম মান। দেখেন ডাটিভে কিন্তু আমরা পড়ছিলাম যখন যে রিসিভ করবে সে কিন্তু আমার ডাটিভে থাকবে, মনে আছে? যে রিসিভ করবে, যে প্রাপ্ত হবে, কাকে দ্বারা কোয়েশ্চেন করলে আমি যেটা পাবো সেটা আমার কিসে থাকবে? ডাটিভে থাকবে। দেখেন এই জন্যেই এই বাক্যে যখন আমি কোশ্চেন করছি ইজ জেহেড এন মান, আমি লোকটিকে দেখি, কি দেখ মানে কি দেখি? লোকটিকে দেখি। কি দ্বারা কোশ্চেন করলে আমি কি পাইছি? অ্যাকুজেটিভ পাইছি। এই জন্য আমি অ্যাকুজেটিভের ডেনটা এখানে নিয়ে এসে বসাই দিলাম। এই টেবিল কিন্তু ফিক্স। এরপরে আমি আবার আর একটা বাক্য লিখলাম, কি বাক্য? ইজ গেবে ডেম মান ডেন বল। আমি লোকটিকে বল দেই। আমি কাকে দেই? কাকে দ্বারা কোশ্চেন করলে যেটা পাবো? ডেম, আমার ডেম আসবে এখানে। কি দেই? কি দ্বারা কোশ্চেন করলে আমার অ্যাকুজেটিভ আসবে? তখন আমার ডিয়া বল। এটা মূলত হচ্ছে আমার নমিনেটিভে থাকে হচ্ছে ডিয়া বল, ঠিক আছে? ডিয়া বল। দেখেন কি দেই, এটা যখন আমি বললাম তখন আমার কি আসলো? অ্যাকুজেটিভ আসলো। আর ডিয়া বলটা অ্যাকুজেটিভে চলে গেলে কি হবে? ডেন বল হয়ে যাবে। এটাই মূলত হচ্ছে আমাদের আর্টিকেলের প্যাচগোছ, এবং এভাবেই মূলত হচ্ছে আমাদের আর্টিকেলগুলো চেঞ্জ হয়। তাহলে আপনারা একটু আমাকে বলেন আর্টিকেলগুলা কি অনুযায়ী চেঞ্জ হইলো? অবশ্যই ভাই খুব মজা পাইলাম ভাই, এই লেকচারটা অনেক মজা পাইলাম ভাই। ফিল এন্ড ডাঙ্ক। আচ্ছা, ওটা ওটা ভাই পরে ভাই, আমি ক্লাসটা শেষ করি ভাই, তারপরে গ্রুপে যা কর কোয়েন ভাই, ওটা পরের বিষয়। আমাকে আগে এটা বলেন আর্টিকেলগুলা কি অনুযায়ী চেঞ্জ হলো? এখানে আমাদের কেস অনুযায়ী চেঞ্জ হইলো, অ্যাকুজাটিভ, নমিনেটিভ, ডাটিভ, ঠিক আছে? কেস অনুযায়ী আমার আর্টিকেল চেঞ্জ হয়, ঠিক আছে? আর যে জেন্ডারগুলো আছে, জেন্ডারগুলো মূলত হচ্ছে আমার ফিক্স করা থাকে আগে থেকে নমিনেটিভের জন্য। আচ্ছা চলেন আমরা একটা ফ্যামিনিনের জন্য একটা চলেন উদাহরণ দেখে আসি। ডি ফ্রাউ মানে মহিলা, হ্যাঁ? যেহেতু আমি এটা বলছি এটা হচ্ছে রুট আর্টিকেল, এটা আগে থেকেই ফিক্স করা থাকবে এবং এটা কোনো পরিবর্তন হবে না, এই জন্য আমি এটা কি সবুজ দিয়ে দিছি, ঠিক আছে? তো চলেন আমি এটা একটু নিচে নিয়ে যাই। আমার এখন দেখেন আমি লিখলাম যে ডি ফ্রাউ, আমি ফ্যামিনিনটা লিখতেছি এখন, হ্যাঁ? তো ফ্যামিনিনটা লিখতেছি, তো ডি ফ্রাউ, এখানে হচ্ছে ডি ফ্রাউই থাকবে, ডিয়া ফ্রাউ হয়ে যাবে এখানে আইসা, আর গ্যানেটিভে আইসা ডিয়া ফ্রাউ হয়ে যাবে। আমি আবারও বলতেছি গ্যানিটিভ জিনিসটা হচ্ছে আপনাদের আশ্রয় লেভেলের জন্য, ঠিক আছে? কিন্তু আপনাদের আমি একদম পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য আমি কিন্তু আপনাদেরকে এখন দেখাইলাম।
এখন আমার হচ্ছে ফিলোসফিটা এরকম, আমার হচ্ছে মানে উদ্দেশ্য এরকম থাকে সব সময়, যেহেতু আমি সেলফ স্টাডি করছি, আমার উদ্দেশ্য এরকম থাকে, আমি যখন যে টপিকটা ধরবো তার 14 গোষ্ঠী যা আছে আমি সব কিছু আমি একদিনে শেষ করে দেবো, যেন আপনাদের জিন্দেগিতে কখনোই আর সেই বিষয়টা নিয়ে আর বুঝতে না হয়। আমার বইতেও এইটাই ফলো করা, ঠিক আছে? আমার বইতে লেভেল ভিত্তিক কোনো কিছু আলোচনা করা নাই। আপনার কাছে যারা বই আছে তারা দেখবেন। অর্থাৎ আমি সবসময় ফলো করছি যে যখন আমি যে বিষয়টাতে হাত দিছি সেই বিষয়ের একদম এ টু জেড আলোচনা না করা পর্যন্ত ওটা আমি থামি নাই। অর্থাৎ একটা বিষয় আমি শেষ করে দিই আগে, তারপর যেন আমার জিন্দেগিতে আর কখনোই সেই বিষয়টা নিয়ে আর বসতে না হয়। এটা আমার হয় কি, আমার একটা বিষয় নিয়ে একদম পূর্ণাঙ্গ ধারণা তৈরি হয়ে যায়। এটা আমি ফলো করি, এটা আপনারাও ফলো করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ডি ফ্রাউটা নিয়ে একটু লেখালেখি করি, হ্যাঁ? তো ডি ফ্রাউ, দেখেন নমিনেটিভের ফেমিনিন ডি ফ্রাউ, অ্যাকুজেটিভের ফেমিনিন, এইটাও ডি ফ্রাউ, তাই না? আমার কি নমিনেটিভ অ্যাকুজেটিভের সেম থাকতেছে। ওকে ফাইন, তাহলে আমি একটা লিখি, আগের মতো একটা লিখি, ডি ফ্রাউ ইস্ট, মহিলাটি সুন্দর, ঠিক আছে? আমি ছোট ছোট একদম মানে একদম সিম্পল বাক্য দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। তো ডি ফ্রাউ ইস্ট দেখেন এখানে ডি ফ্রাউ যেটা আছে এইটা হচ্ছে মূলত আমার কি নমিনেটিভের ফেমিনিন। ওকে, চলেন আমরা এখন সেম আগের মতো বিষয়টা একটু খেয়াল করি। ইস জে হে ডট 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 ফ্রাউ, আমাকে একজন বলেন এখানে তাহলে কি হবে? এই ডট ডটের ওখানে কোন আর্টিকেলটা বসবে? ডি ফ্রাউ। ডি ফ্রাউ, গুড, সুন্দর, ডি ফ্রাউ। কেন? ইস জেহে ডি ফ্রাউ, আমি মহিলাটিকে দেখি, কি দেখি? মহিলাটিকে দেখি। যেহেতু কি দিয়ে কোশ্চেন করলে আমার অ্যাকুজেটিভ আসবে, তাহলে আমার যেহেতু এটা হচ্ছে রুট আর্টিকেল কি ছিল? ফেমিনিন ছিল। আমার কিন্তু গড়ে পড়তে আপনি যে কেসেই যান না কেন আপনার কিন্তু সেই রুটেই ফিরে যাওয়া লাগে আগে, রুটের জেন্ডারে ফিরে যাওয়া লাগে, তাই না? যেহেতু এটা আমার রুট আর্টিকেল কি ছিল? ফেমিনিন ছিল। এই জন্য অ্যাকুজেটিভের ফেমিনিন ডি ফ্রাউই থাকে, এই জন্য এটাও ইস জেহে ডি ফ্রাউ এটাই থাকবে, আমার কোনো চেঞ্জেস আসবে না। তো চলেন আর একটা আমরা একটু উদাহরণ দেখি। ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই এখানে আমি কি দেখি? আমি মহিলাটিকে দেখি, এই কোয়েশ্চেনটা তো আমি এভাবেও করতে পারি যে আমি কাকে দেখি। না না, এইখানে একটা বিষয় আছে, হ্যাঁ, কাকে দেখি? ইস জেহে ডি ফ্রাউ। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু একদম খোলা, আপনাকে আমি তাহলে কোয়েশ্চেন করি, হ্যাঁ, যে আমি টিভি দেখি, ঠিক আছে? এখন আপনি আমাকে কোয়েশ্চেন করেন, আপনি কাকে দেখেন? এটা কি মানাইলো? না না, এটা মানাইলো না। হ্যাঁ, আপনি কি দেখেন? হুম, আপনি কি দেখেন, ঠিক আছে? এখন জি। কাকে দেখি, এটা কিন্তু হচ্ছে কাকে দ্বারা কোয়েশ্চেন করলে আমি পাইতেছি, কিন্তু ওইখানে কিন্তু ডাটাবে কিন্তু আরেকটা বিষয় আমি বলে দিছিলাম, কে প্রাপ্ত হইতাছে। দেখেন এখানে কি ফাও কি কিছু পাইতেছে? ও কি কিছু রিসিভ না করতেছে? কিন্তু না আপনি না। দেখেন জেহেন মানে কি, এটা হচ্ছে আমার ইউনিভার্সাল একটা ভার্ব, যেটা দ্বারা আমি দেখি বোঝায়। এখন আমি যদি বলি যে ভাই আমি কম্পিউটার দেখি, তখন কি আপনি বলতে পারবেন যে ভাই আপনি কাকে দেখেন? এটা কিন্তু বলতে পারবেন না, ঠিক আছে? জেনটা হচ্ছে এমন একটা ভার্ব, আপনি মানুষ এবং প্রাণী অথবা কি কোনো বস্তু, তিনটার ক্ষেত্রে আপনি আপনি এটা ইউজ করতে পারেন, যে তিনটার দেখার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। যেহেতু ইউনিভার্সালি এটা কাকে দ্বারা কি এটা সমর্থিত না, আপনি ওই সময় এটা বলতে পারবেন, এমন কিছু বলতে পারবেন যে আপনি হচ্ছে যেমন হচ্ছে হেল্পেন একটা আছে, হেল্পেন মানে সাহায্য করা, ঠিক আছে? তো হেল্পেন ভার্বটা এমন একটা ভার্ব যেটা দ্বারা সাহায্য করা বোঝায়। এখন আমার কিন্তু এটা ইউনিভার্সালি কিন্তু আমার মানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বুঝেন? আমি কি সাহায্য করি এটা বেশি গুরুত্বপূর্ণ নাকি কাকে সাহায্য করি এটা বেশি গুরুত্বপূর্ণ? এটা বিষয়টা হচ্ছে কাকে সাহায্য করি, ঠিক আছে? এই যে যেহেতু আমার কাকের বিষয়টা আইতেছে, অর্থাৎ যে সকল ভার্ব আমরা ইউজ করলে আমাদের সেই কাকে বা কে প্রাপ্ত হইতেছে সেটা আমাকে বোঝাবে, অর্থাৎ ডিরেক্টলি একটা মানুষের দিকে চলে যাবে, তখনই সেটা ডাটিভ হয়, ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে আরেকটা ডাটিভ ভার্বের কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে ফিয়াট্রাওয়েন। ফিয়াট্রাওয়েন মানে বিশ্বাস করা, ঠিক আছে? এখন এই ফিয়াট্রাওয়েনটা কিসের উপর কাজ করে? একটা মানুষের উপর কাজ করে,
একটা ব্যক্তির উপর কাজ করে। তার মানে কি, ধরেন আপনি আমাকে বিশ্বাস করতেছেন, তার মানে হইতেছে আমি আপনার বিশ্বাসটা পাইতেছি, আপনার বিশ্বাসটা আমি রিসিভ করতেছি, প্রাপ্ত হইতেছি। সেই কারণে এই ফেয়ার ট্রায়ালটা হচ্ছে কি আপনার ডাটিভ, ঠিক আছে। এখন এই ফেয়ার ট্রায়ালে যদি আমি একটা বাক্য লিখি, ইস ফেয়ার ট্রাওয়ে ডেয়া ফ্রাও, আমি মহিলাটিকে কি করি, বিশ্বাস করি, তখন হচ্ছে আমার ডাটিভটা আসবে। কারণ হচ্ছে দেখেন, ফেয়ার ট্রায়াল হচ্ছে আমার এমন একটা ভার্ব যে ভার্ব দ্বারা মূলত হচ্ছে আমার কোনো কিছুকে মানে কাউকে বিশ্বাস করা বোঝায়, তাই না? আর যেহেতু কাউকে বিশ্বাস করা বোঝায়, তার মানে কি যাকে বিশ্বাস করা হচ্ছে সে বিশ্বাসটা প্রাপ্ত হচ্ছে বা সে বিশ্বাসটা রিসিভ করতেছে, এই জন্য মূলত হচ্ছে আমার ফেয়ার ট্রায়ালটা ডাকটিভ একটা ভার্ব। তো এটা আপনারা সামনে ইনশাল্লাহ পাবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার বইতে কিন্তু এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করা আছে, কাইন্ডলি ওইটা দেখেন, আমি আর এদিকে যাচ্ছি না। তো জেহেনটা মূলত হচ্ছে আমার একটা আকুজাটিভ ভার্ব, ঠিক আছে। তো আকুজাটিভ ভার্ব থাকলে আপনাকে কি কি দ্বারা কোয়েশ্চেন করতে হবে, আপনি যেটা বলছেন সেটা ইউনিভার্সালি পসিবল না। আপনার মানে যেটা কোয়েশ্চেন করছেন সেটা ঠিক আছে ভাই, যে আমি কাকে দেখি, এটা তো এভাবে তো কোয়েশ্চেন করা যায়, কিন্তু জেনটা যেহেতু আমার ইউনিভার্সালি একটা কি বস্তু, প্রাণী অথবা মানুষ সব ক্ষেত্রেই দেখাটা বোঝায়, যেহেতু ইউনিভার্সালি এটা শুধু একটাকে বোঝায় না, সব কিছুকেই বোঝায়, এই জন্যে আপনার এটা আকুজাটিভ এবং এটাতে আপনাকে কি দ্বারাই কোয়েশ্চেন করতে হবে। এবং এটাই হচ্ছে সবচাইতে কি, সবচাইতে বেস্ট প্র্যাকটিস এবং এটাই সঠিক। হ্যাঁ, তো এই যে হ্যাঁ ডিফ্রাও, আমি কি মহিলাটাকে দেখি। হ্যাঁ, তো চলেন আর একটাই যাই, ইস গেবে ডেয়া ফ্রাউ ডেন বল, ওই যে আগেরটায় চলে গেলাম আমরা। এখন আমাকে বলেন, এই যে কাকে দেই, মহিলাটিকে দেই, কে প্রাপ্ত হচ্ছে, মহিলাটি, তাহলে যে প্রাপ্ত হয় সে আমার কিসে থাকে, ডাটিভে থাকে। আর ডাটিভের ফ্যামিলিনে কি, ডি ফ্রাউটা তখন ডেয়া ফ্রাউ হয়ে যায়। আর এইটাই মূলত হচ্ছে আমার কি, আমার ডাটিভ কেসের একটা ইয়া। আর যেহেতু হচ্ছে আমি কি দেই, কি দিলে হচ্ছে আমার সেটা কি আসে, আকুজাটিভে আসে, এই জন্য সেটা ডেন বল থেকে যায়। তো এইভাবে হচ্ছে আপনার প্রত্যেকটা আর্টিকেল তার কেস অনুযায়ী, জেন্ডার অনুযায়ী তার রূপগুলা পরিবর্তন করতে থাকে। এই জন্য আমাদের কিন্তু সর্বপ্রথম কেসগুলা বুঝতে হবে, আমি যেটা একটু আগে আপনাদেরকে পড়াই দিয়েছি। এবং দেখেন এইরকম হাজার হাজার বাক্য আপনাদের প্রতিদিনের জার্মান প্র্যাকটিসে ইউজ করতে হয়। আর দেখেন প্রতিদিনের জার্মান প্র্যাকটিসে বলেন প্রত্যেকটা বাক্যের ভিতরে এই জেন্ডার, এই কেস এবং কি এই আর্টিকেলগুলা কত অতপ্রতভাবে থাকে আপনাদের। এই জন্য আমি কিন্তু গ্রুপে লেখা দিয়েছিলাম আজকে হচ্ছে জার্মান, মানে জার্মান ভাষা একদম মেরুদণ্ডের একটা ক্লাস, ঠিক আছে। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, আপনাদের নেক্সট কাজ দেওয়া থাকবে এই পুরা চার্টটাকে মুখস্থ করা। এবং যেহেতু রেকর্ডটা মানে ক্লাসটা রেকর্ড হয়েছে, আপনারা যারা বুঝেন নাই তারা রেকর্ডিং ক্লাসটাও দেখে নিন। তো আজকে আপনাদের মোটামুটি এইটুকুই থাকলো। এখন বিষয় হচ্ছে যে এখন কারো কোশ্চেন থাকলে করতে পারেন, আমার ভাই মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বহুত চাইছি আজকে। ভাইয়া হ্যাঁ